गुड आफ्टरनून हेलो माय डियर स्टूडेंट दिस इज विजय सर फ्रॉम आर्ट्स एजुकेशन। तो आज का हमारा डे 6 डे ऑनलाइन क्लास বা ডিটেল ক্লাস কোর্স তার ডে 6 এ চলে এসেছি। তো ডে 6 এ আমরা যে টপিকটা আজকে আলোচনা করব সেটা জিএস থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা লিস্ট অফ আর্টিকেল এন্ড পার্ট, এছাড়াও শিডিউল পড়বো। লিস্ট অফ আর্টিকেল পার্টটা আমরা একসাথে পড়বো, এছাড়াও আমরা শিডিউল পড়বো, শিডিউলটা পড়বো স্কেডিউল। তো লিস্ট অফ আর্টিকেল বা পার্ট এটা ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা পলিটি নামে জানো, তার খুব ইম্পর্টেন্ট টপিক। এটা একটা আর্টিকেলের বাংলা আমরা কি জানি ধারা বা অনুচ্ছেদ, আর পার্টের বাংলা হচ্ছে তোমার অধ্যায়। আর্টিকেলের বাংলা হচ্ছে ধারা বা অনুচ্ছেদ, আর পার্টের বাংলা হচ্ছে তোমার অধ্যায়। তো ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা, অনুচ্ছেদ এবং অধ্যায় এগুলো আমরা আজকে পড়াশোনা করব, তো বা আলোচনা করছি এগুলো। তো পার্টের সঙ্গে যদি কোলাবোরেশন রেখে পরে আমরা আর্টিকেলগুলো পড়ি তাহলে মনে রাখতে সুবিধা হয়, এবং কোয়েশ্চেনগুলো যদি ঘুরিয়ে দেয় বা অন্যভাবে আসে তাহলে অ্যান্সার বের করতে আমাদের সুবিধা হয়। এই জন্য আমরা মানে পার্ট রিলেটেড আর্টিকেলগুলো পড়বো, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। তো পার্ট ওয়াইজ যদি আসি আমরা, পার্ট ওয়ান, পার্টগুলো সব মানে ওয়ান হবে। পার্ট ওয়ানে কি আছে না, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, কেন্দ্র এবং তার যে রাজ্যগুলো আছে বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে সেগুলো নিয়ে পড়ে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। কিছু আছে পার্ট ওয়ান। এই যে পার্ট ওয়ানে আছে এটা কত নম্বর থেকে কোন নম্বর আর্টিকেল আছে 1 থেকে 4, বা ইউনিয়ন অ্যান্ড স্টেটও বলা হয় এটাকে 1 থেকে 4, 1 থেকে 4। তাহলে পার্ট ওয়ান কত থেকে আছে 1 থেকে 4, কি আছে এর মধ্যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ঠিক আছে। তাহলে এবারে পার্ট 2 এ আছে, পার্ট 2 এ আমাদের কি আছে না, সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সিটিজেনশিপ বা কি আছে নাগরিকত্ব। এটাকে বলে 12 থেকে 25 নম্বর ধারাতে আছে, সরি জাস্ট এ মিনিট, এটা 5 থেকে 11 নম্বর ধারা আছে, 5 থেকে 11, 5 to 11 সিটিজেনশিপ বা নাগরিকত্ব। এটা কিসে আছে পার্ট 2 এ। পার্ট 2 এ কি আছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ 5 থেকে 11 নম্বর ধারায় আছে। যেগুলোর মধ্যে আমার ইম্পর্টেন্ট থাকবে সেগুলো আমরা নিশ্চয়ই বলে দেবো। এবার আছে পার্ট 3, পার্ট 3 তে কি আছে দেখো, পার্ট 3 তে আছে তোমার ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বা কি আছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। এটা আর্টিকেল কত আছে 12 থেকে 35, 12 to 35, 12 থেকে 35, 12 থেকে 25 নম্বর ধারায় আছে কি, 12 থেকে 25 নম্বর ধারাতে আছে তোমার ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার 12 থেকে 35। এই 12 থেকে 35 যে ইম্পর্টেন্ট গুলো সেগুলো আমরা আজকে ডিসকাশন করব। এখানে 12 থেকে 35 এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট আর্টিকেল আছে যেগুলো আমরা আজকে এখানে ডিসকাশন করব। 12 থেকে 35 এর মধ্যে যেগুলো আছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। দেখো এবারে পার্ট 3 তে আমাদের কি আছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আছে 14 থেকে 18। তো 14 থেকে 18 তে কি আছে দেখো, 14 থেকে 18 তে আছে তোমার, 14 থেকে 18 তে আছে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি বা সমানাধিকার, রাইট টু ইকুয়ালিটি বা সমানাধিকার, রাইট টু ইকুয়ালিটি বা সমানাধিকার। এবার এর মধ্যে আবার ডিটেইলস আছে যেগুলো আমরা এরপরে মৌলিক অধিকার যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে পড়বো। 14 তে কি আছে, 15 তে কি আছে, 16 তে কি আছে, 17 তে কি আছে, ঠিক আছে। তো 14 থেকে 18 কি আছে রাইট টু ইকুয়ালিটি বা বাংলা কি বলে সমানাধিকার, সমানাধিকার। নেক্সট যেটা আছে 19 থেকে 22, 19 থেকে 22 রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম কিসে আছে স্বাধীনতার অধিকার। আমি কি পড়ছি না মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35, তার ভিতরে যেগুলো আছে সেগুলো পড়েছি। 14 থেকে 18 কি আছে রাইট টু ইকুয়ালিটি বা সমানাধিকার। এবার কি কি বিষয় সমানাধিকার সেগুলো ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারে পড়বো। 19 থেকে 22 মানে এটাতে কি আছে না রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। নেক্সট 23 থেকে 24 এটাতে কি আছে দেখো রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার। এটা 23 থেকে 24 এ আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে তোমার 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন,
রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এর বাংলাটা হচ্ছে তোমার ধর্মীয় স্বাধীনতার অধিকার। কত থেকে আছে 25 থেকে 28, এরপর যে সেটা 29 থেকে 30 কি আছে এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইটস, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইটস, এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইটস, এটা আছে 29 থেকে 30। আর লাস্ট দেখো মৌলিক অধিকারের মধ্যে আছে 32 থেকে 35, কনস্টিটিউশনাল রেমেডিজ, কনস্টিটিউশনাল রেমেডিজ, এই ব্যাপারটাতে কি আছে একটু বলে দিই, তোমাদের ডিটেলস বুঝিয়ে দিই। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সে সুপ্রিম কোর্টে কনসার্ন ব্যক্তির বিরুদ্ধে কি করতে পারে, বিভিন্ন ধারায় মামলা করতে পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি করতে পারে না, রিট জারি করে। 5 ধরনের রিট আছে, হেভিয়াস কর্পাস, লে কোরেন্টো, সার্টিরিও, ম্যান্ডামাস অফ প্রহিবিশন। সেখানে রিট জারি করতে, সেটা 32 থেকে 32 নম্বর আছে, সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল রেমেডিস, এটাকে বলা হয় হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাকে বলেছিল হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল রেমেডিসকে বলা হয়েছিল হার্ট অ্যান্ড সোল। দেখে না, এগুলো ছিল সব মৌলিক অধিকার, এগুলো হচ্ছে সব মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। খুব ইম্পর্টেন্ট, আবার আমরা ডিটেলসে পড়বো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার চ্যাপ্টারে। মৌলিক অধিকার চ্যাপ্টার 12 থেকে 35 মৌলিক অধিকার আছে। আমি আবার বলে দিই, 14 থেকে 18 কি আছে, রাইট টু ইকুইলিটি বা সমান অধিকার। 19 থেকে 22 কি আছে, রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। 23 থেকে 24 আছে রাইট টু এক্সপ্লয়টেশন বা শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 আছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। 29 থেকে 30 আছে এডুকেশন অ্যান্ড কালচারাল রাইটস। আর 32 থেকে 35 আছে কনস্টিটিউশনাল রেমেডিস। এগুলো সব হচ্ছে আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার পার্ট কিছু আছে, পার্ট 3, পার্ট 3, পার্ট 3 12 to 35 এর মধ্যে এগুলো ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো পার্ট 4, পার্ট 4, পার্ট 4 আছে তোমার ডিপিএসপি। পার্ট 4 এ আছে তোমার ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, শর্টে বলে ডিপিএসপি, বাংলায় বলা হয় নির্দেশমূলক নীতি। 4 নম্বরে আছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা এটাকে বলা হয় নির্দেশমূলক নীতি, নির্দেশমূলক নীতি। এখানে কল্যাণময় রাষ্ট্রের ধারণার কথা বলা হয়েছে, কল্যাণময় রাষ্ট্রের ধারণার কথা বলা হয়েছে। এটা আর্টিকেল কত আছে, 36 to 51, 36 to 51, 36 থেকে 51, 36 থেকে 51 নম্বর ধারায় এটা বর্ণিত রয়েছে। 36 থেকে 51, 36 to 51, এটা আবার ডিটেইলস আমরা চ্যাপ্টারে যাব। পার্ট 4 নির্দেশমূলক নীতি বা ইংরেজিতে বলে ডিপিএসপি, বা পুরো ফর্ম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটা আছে 36 থেকে 51। এবারে যদি আসি 4 এর এ, এখানে সাব পার্ট আছে 4 এর এ, ফান্ডামেন্টাল ডিউটিজ, ফান্ডামেন্টাল ডিউটিজ। এটা আর্টিকেল হচ্ছে তোমার 51A, 4 এর এ পার্ট, আর 51A হচ্ছে আর্টিকেল। তাহলে 4 এর এ আমরা 3 এ কি পড়েছি, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। আর মৌলিক কর্তব্য কথা আছে না, 4 এর এ নাম্বার তোমার পার্টে, তার 51A নাম্বার আর্টিকেলে কি আছে, ফান্ডামেন্টাল ডিউটিজ বা মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিজ বা মৌলিক কর্তব্য। এটা যখন ভারতের সংবিধান তৈরি হয় 1950 সালে 26 জানুয়ারি 1950 সালে, এটা ভারতের সংবিধানের অংশ ছিল না। পরে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়। এখন মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি আর মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে 11টি বর্তমান। মৌলিক, আবার বলছি, মৌলিক অধিকারের সংখ্যা 6টি এবং মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। আর ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির সংখ্যা হচ্ছে 17টি, 70। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে, শর্ট করে বলে দিচ্ছি একটা। দ্য ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে তোমার 6টি, ফান্ডামেন্টাল ডিউটিজ হচ্ছে 11টি, আর ডিপিএসপি হচ্ছে 17টি। এগুলো পরীক্ষায় খুব কোশ্চেন আসে, একটু নোট করে নেবে। মৌলিক অধিকার আছে তোমার 6টি, মৌলিক কর্তব্য আছে 11টি, আর নির্দেশমূলক নীতি আছে 17টি। 4, এবার 4 এর পর আসছি আমরা হলো 5 এ। 5 এ কি আছে দেখো, পার্ট 5, পার্ট 5 এ কি আছে, সেন্ট্রাল বা কেন্দ্র। পার্ট 5 এ কি আছে, সেন্ট্রাল বা কেন্দ্র। এটা আছে তোমার 52 থেকে 151, 52 to 151, 52 থেকে 151, 52 থেকে 151। এটা হচ্ছে তোমার
পার্ট 5 এ কি আছে সেন্ট্রাল বা কেন্দ্র, এটা বাংলায় বলে সেন্ট্রাল বা বাংলা বলে কেন্দ্র। কোন নম্বর পার্ট আর্টিকেল আছে না 52 থেকে 151। এবার 52 থেকে 151 তে কি আছে আমরা ইন ডিটেইলস এবারে পড়ব। দেখো এবারে 52 এ কি আছে, 52 এ আছে তোমার প্রেসিডেন্ট, 52 এ আছে প্রেসিডেন্ট বা বাংলায় বলে তোমার রাষ্ট্রপতি। এরপর 54 কি আছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন, ইলেকশন অফ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচন। তারপরে 61 কি আছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অপসারণ, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট বা বাংলায় কি বলে রাষ্ট্রপতি অপসারণ। এটা ভালো করে তিনটা দেখে নাও। রাষ্ট্রপতি নিয়ম যেটা আছে বা রাষ্ট্রপতি কথা বলা হয়েছে কম্পোজিশন অফ প্রেসিডেন্ট সেটা 52, 54 আছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন, 61 আছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতির অপসারণ, এটা 61। আবার বলছি আমি পার্ট 5 আছে সেন্ট্রাল বা কেন্দ্র, পার্ট 5 হচ্ছে আর্টিকেল 52 টু 151। এর মধ্যে যে ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো আমি এখানে ডিসকাশন করছি, 52, 54, 61। এরপর আসি আমরা 61 এর পর যেটা আছে সেটা 63 তে কি আছে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। 63 তে আছে তোমার ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। 63 পর আছে তোমার 66 ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে তোমার উপরাষ্ট্রপতি নির্বাচন। 63 তে আছে উপরাষ্ট্রপতি আর 66 তে আছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এরপর যেটা আছে সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার 72 পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড প্রাপ্ত কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড থেকে বিরত দিতে পারে, তার যে পার্ডনিং পাওয়ার বা ক্ষমা করার যে অধিকার সেটা কোন নম্বর আর্টিকেল আছে না 72। তারপরে তোমার 74 কাউন্সিল অফ মিনিস্টার, বাংলা এটা কি বলা হয় মন্ত্রিসভা, COM কাউন্সিল অফ মিনিস্টার বা বাংলা এটা কি বলা হয় মন্ত্রিসভা। তারপর 76 এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এটাকে বলা হয় লিগ্যাল অ্যাডভাইজার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের আইনি পরামর্শদাতা। ফার্স্ট হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, হি ইজ কল্ড হাইয়েস্ট ল অফিসার ইন ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল এখন কে আছে না কে বেণুগোপাল, ইনি হচ্ছে এমন একজন লোক যিনি সংসদের সদস্য না হয়েও সংসদের যে কোনো অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন। এই কোশ্চেনটা খুব আসে পরীক্ষাতে, মনে রাখবেন। সংসদের সদস্য না হয়েও সংসদের যে কোনো অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন। নেক্সট যেটা আছে 76 এর পর আছে তোমার 79 আছে তোমার পার্লামেন্ট বা কি বলা হয় এটাকে সংসদ, পার্লামেন্ট বা সংসদ। কতটা আছে তোমার পার্লামেন্ট বা সংসদ, এটা আছে 79 এ পার্লামেন্ট বা সংসদ। দেন আছে তোমার 80 তে কি আছে না তোমার রাজ্যসভা, 80 তে আছে তোমার রাজ্যসভাকে বাংলাতে রাজ্যসভায় বলা হয়। 80 পর আছে তোমার 81 কি আছে লোকসভা। আমাদের পার্লামেন্টকে যদি ভাঙি তাহলে পার্লামেন্টকে তিনটা ভাগ করা যায়, রাষ্ট্রপতি, লোকসভা এন্ড রাজ্যসভা। লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ, রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ। এরপর আছে 93 কি আছে না স্পিকার এন্ড ডেপুটি স্পিকার, লোকসভা যে সভাপতিত্ব করে তাকে বলা হয় স্পিকারের অ্যাবসেন্সে ডেপুটি স্পিকার কার্যভার সামলান। তো এটা আছে 93 আর্টিকেল নাম্বার 93 কি আছে স্পিকার এন্ড ডেপুটি স্পিকার। এখনো পর্যন্ত আমার পার্ট 5 এই চলছে। পার্ট 5 এ কি আছে না তোমার সেন্ট্রাল বা কেন্দ্র 52 থেকে 151। তো 52 থেকে 151 এর মধ্যে যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো আছে সেগুলো আমরা এখানে ডিসকাশন করছি। আপ টু 93 পর্যন্ত হয়েছে। এবার দেখো 93 পর আছে 108 আর্টিকেল প্রচুর আছে, প্রতিটা আর্টিকেলে কিন্তু সব তোমাদের পড়ার প্রয়োজন নেই। আপাতত এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করছি। 93 পর কি আছে 108 এ কি আছে না তোমার জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সংসদের যুগ্ম অধিবেশন, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সেটা এটাকে বলে জেপিসি, বিরোধীরা প্রায় এটা বলে জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সংসদের যুগ্ম অধিবেশন। দেন 108 এর পর আছে 110, এটা কি আছে মানি বিল বা বলা হয় অর্থ বিল। 110 কি আছে মানি বিল বা অর্থ বিল। দেন 112 হচ্ছে ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট, কত আছে
12 খুব ইম্পর্টেন্ট কেন্দ্রীয় বাজেট বা ইউনিয়ন বাজেট বা এটাকে জেনারেল বাজেটও বলা হয়। 112 পরে আছে 123 কি আছে দ্য প্রেসিডেন্ট প্রোক্লেম অর্ডিন্যান্স রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন প্রেসিডেন্ট প্রোক্লেম অর্ডিন্যান্স রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন 123। 124 কি আছে সুপ্রিম কোর্ট 124 এ আছে তোমার সুপ্রিম কোর্ট 124 আছে তোমার সুপ্রিম কোর্ট 124 এর পর যেটা আছে সেটা হচ্ছে 148 ক্যাগ CAG ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ক্যাগের ফুল ফর্ম হচ্ছে তোমার কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল ক্যাগ দিস আছে 148 কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল মিনিস্ট্রি অফ ফিনান্সের এটা একটা পার্ট এট প্রেজেন্ট ক্যাগ আছেন রাজীব মেহেরসি এনাকে বলা হয় ওয়াচডগ অফ পাবলিক পার্স ক্যাগকে বলা হয় ওয়াচডগ অফ পাবলিক পার্স 148। এরপর এটাই আমাদের পার্ট 5 কমপ্লিট হলো পার্ট 5 এখানে কমপ্লিট হলো পার্ট 5 এ কি ছিল সেন্ট্রাল বা কেন্দ্র কত থেকে নাম্বার ছিল না 52 থেকে 151 এর মধ্যে যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো ছিল সেগুলো আমরা এখানে পড়লাম। এবারে পার্ট 6 এ কি আছে স্টেট বা রাজ্য স্টেট বা রাজ্য এর কথা থেকে আছে 152 থেকে 237 দেখো না ভালো করে বুঝবে। পার্ট 6 কি আছে স্টেট বা রাজ্য 152 থেকে 237 এটা কি আছে 152 থেকে 237 এটা হচ্ছে তোমার রাজ্য। তো এর মধ্যে যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো সেগুলো আমি ডিসকাশন করছি। 153 তে কি আছে গভর্নর বা রাজ্যপাল 153 তে কি আছে গভর্নর বা রাজ্যপাল তারপর যেটা আছে 165 এটা আছে তোমার অ্যাডভোকেট জেনারেল 165 এ কি আছে অ্যাডভোকেট জেনারেল। যেমন একটু আগে আমি বলেছিলাম 76 এ অ্যাটর্নি জেনারেল আছে অ্যাটর্নি জেনারেলকে বলা হয় লিগ্যাল অ্যাডভাইজার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট বা হাইয়েস্ট ল অফিসার অফ সেন্ট্রাল সেরকম অ্যাডভোকেট জেনারেলকে বলা হয় লিগ্যাল অ্যাডভাইজার অফ স্টেট গভর্নমেন্ট এনাকে বলা হয় হাইয়েস্ট ল অফিসার অফ স্টেট গভর্নমেন্ট ঠিক আছে রাজ্য সরকারের আইনি পরামর্শদাতা 165 অ্যাডভোকেট জেনারেল। এরপর যেটা আছে তাহলে আমরা কি পড়ছি পার্ট 6 এ কি আছে স্টেট বা রাজ্য 152 থেকে 237 এর মধ্যে যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো আছে সেটা হচ্ছে 153 গভর্নর বা রাজ্যপাল 165 অ্যাডভোকেট জেনারেল নেক্সট হচ্ছে আমাদের 168 168 এরপর আছে আমাদের ইম্পর্টেন্ট এর মধ্যে 168 তে কি আছে দেখো স্টেট লেজিসলেটর রাজ্য আইনসভা স্টেট লেজিসলেচার বা রাজ্য আইনসভা 168 কি আছে স্টেট লেজিসলেটর বা রাজ্য আইনসভা। তো রাজ্য আইনসভা যেমন আমাদের পার্লামেন্টকে তিনটা ভাগ করা যায় একটু আগে বলেছিলাম আমি রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা সেরকম রাজ্য আইনসভাকে তিন ভাগে ভাগ করা যায় একটা রাজ্যপাল একটা রাজ্য বিধানসভা একটা রাজ্য বিধান পরিষদ। তো 168 কি আছে স্টেট লেজিসলেটর বা রাজ্য আইনসভা। দেন 169 এটা কি আছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বাংলা এটা বলা রাজ্য বিধান পরিষদ আমাদের ভারতের প্রতিটা রাজ্যে বিধান পরিষদ নেই মাত্র 7টি রাজ্যে আছে। 1969 সালে পশ্চিমবঙ্গ থেকে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয়। এবার 170 কি আছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি রাজ্য বিধানসভা 169 আছে রাজ্য বিধান পরিষদ আর 170 আছে রাজ্য বিধান সভা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার 213 তে আছে তোমার গভর্নর প্রোক্লেম অর্ডিন্যান্স তার মানে হচ্ছে তোমার রাজ্যপাল অধ্যাদেশ জারি করেন। 123 আমরা কি পড়েছিলাম না রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। 213 তে কি আছে রাজ্যপাল অধ্যাদেশ জারি করেন। 214 কি আছে তোমার হাইকোর্ট যেমন 124 এ কি ছিল সুপ্রিম কোর্ট 214 তে কি আছে হাইকোর্ট। 226 পাওয়ার অফ হাইকোর্ট টু ইস্যু সার্টেন রিটস
বা হাইকোর্ট ইস্যু রিটস। হাইকোর্ট কি করে, বিভিন্ন রিট জারি করে। যে 5টা রিট আমি একটু আগে বলেছিলাম, সুপ্রিম কোর্টে হয় অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট জারি করে, আর অ্যাকর্ডিং টু আর্টিকেল 2 to 6 এটাকে হাইকোর্ট জারি করে। তো হাইকোর্ট 5টা রিট জারি করতে পারে, কি কি না, হেভিয়াস কর্পাস, লে কোরেন্টো, সার্টিউলারি, ম্যান্ডামাস আর প্রোহিবিশন, এই 5টা রিট জারি করতে পারে। দেন 243 থেকে 243 ও, এটাতে কি আছে, পঞ্চায়েত। আচ্ছা, আমরা জাস্ট মিনিট, আমরা যে এটা পড়ছিলাম মানে পার্ট ওয়াইজ যে আলোচনাটা করছিলাম, পার্ট ওয়াইজ আলোচনাটা 6 এখানে কমপ্লিট হলো। 6টা এখানে কমপ্লিট হলো, 6 নাম্বার পার্ট। এবার আমরা 6 এর পর যে নেক্সট পার্টে যাব সেটা হচ্ছে তোমার 8। 6 এর পর আমরা যাব 8 এ। না পার্ট 6 কত ছিল না, পার্ট 6 ছিল 152 থেকে 237। তাহলে 152 থেকে 237 এর মধ্যে রাজ্যের মধ্যে যে ইম্পর্টেন্ট গুলো ছিল সেই ইম্পর্টেন্ট গুলো আমরা পড়াশোনা করলাম। এরপরে 6 এর পর আমরা যাচ্ছি পার্ট 8 এ। যেগুলি আবার বলছি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমরা আলোচনা করছি পার্ট 8। পার্ট 8 এ কি আছে, ইউনিয়ন টেরিটরি, কেন্দ্র শাসিত অঞ্চল। এই আর্টিকেলটা হচ্ছে 239 থেকে 241। 239 থেকে 241, এটা হচ্ছে পার্ট 8। পার্ট 8 এ কি আছে, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল। একটু বলে দিই, তাহলে পার্ট 5 এ আছে সেন্ট্রাল বা কেন্দ্র, পার্ট 6 এ আছে স্টেট বা রাজ্য, আর পার্ট 8 এ আছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল, ইউটি, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল। পার্ট 8 আর্টিকেল 239 থেকে 241, 239 to 241, এটা হচ্ছে পার্ট 8। দেন পার্ট 9, পার্ট 9 এ কি আছে, পঞ্চায়েত। পার্ট 9 এ আছে পঞ্চায়েত। পঞ্চায়েতের আর্টিকেল কি আছে না, 243 থেকে 243 ও, এটা হচ্ছে আমার পঞ্চায়েতের আর্টিকেল 243 থেকে 243 ও, 243 থেকে 243 ও, এটা হচ্ছে তোমার পার্ট 9। পার্ট 9 এটা ও, তোমার এ বি সি ডি করে ও পর্যন্ত আছে কি, পঞ্চায়েত। দেখলাম পার্ট 9। এবার আমরা পড়বো পার্ট 9A। পার্ট 9A, পার্ট 9A, পার্ট 9A তে কি আছে, মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি কি আছে এখানে, 243 থেকে 243 ও কি পড়েছি, পঞ্চায়েত। ও এর পর কি হয়, পি হয়। 243 পি থেকে 243 জেডজি। জেডজি এটা কি আছে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। পার্ট 9A কি আছে, পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, 243 পি থেকে জেডজি। পার্ট 9B কি আছে, কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। কোঅপারেটিভ সোসাইটি বা বাংলা এটাকে কি বলা হয়, সমবায় সমিতি। সমবায় সমিতি। জেডজি এর পর কি হয়, 243 জেডজি এর পর হয় জেডএইচ থেকে 243 জেডটি। এটা হচ্ছে তোমার কোঅপারেটিভ সোসাইটি বা বাংলায় বলে সমবায় সমিতি। সমবায় সমিতি। তাহলে আমরা কি কি পড়লাম, পার্ট 9, 9A, 9B। এবারে আসে পার্ট 10। পার্ট 10 এ কি আছে, the schedule and tribal areas. Schedule and tribal areas. Schedule and tribal areas এর আর্টিকেলটা হচ্ছে তোমার 244 থেকে 244A। 244 থেকে 244A কি আছে, শিডিউল এন্ড ট্রাইবাল এরিয়াস, তপশিলি জাতি উপজাতি এলাকা। দেন যেটা আছে সেটা হচ্ছে তোমার 11 নাম্বার আছে তোমার সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য সম্পর্ক 245 থেকে 263। 245 থেকে 263। পার্ট 11 কি আছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক। কেন্দ্র রাজ্য দু ধরনের সম্পর্ক হয়, একটা হচ্ছে তোমার লেজিসলেটিভ রিলেশনশিপ, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ। আবার বলছি কেন্দ্র রাজ্য দু ধরনের সম্পর্ক হয়, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, একটা হচ্ছে তোমার লেজিসলেটিভ রিলেশনশিপ। এটা আছে পার্ট 11 তে, কেন্দ্র রাজ্য সম্পর্ক। এবার আসছে আমরা পার্ট 12 তে। পার্ট 12 তে কি আছে দেখো, পার্ট 12 তে আছে তোমার ফিনান্স প্রপার্টি। ফিনান্স এন্ড প্রপার্টি, অর্থ ও সম্পত্তি। এই যে আর্টিকেল সেটা হচ্ছে 264 থেকে 264 টু
300A 264 to 300A এটা আছে তোমার পার্ট 12। পার্ট 12 এ আছে তোমার ফিনান্স এন্ড প্রপার্টি মানে অর্থ ও সম্পত্তি। অর্থ ও সম্পত্তি 264 থেকে 300A 264 থেকে 300A এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট খুব আর্টিকেল আছে। সে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে একটা হচ্ছে 280 আমি উপরে লিখছি। এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে সেগুলো লিখে নিই। পার্ট যে 12 পার্ট 12 এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে সে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল দেখে নাও একটু। পার্ট 12 এর মধ্যে এই যে আমি লিখলাম ফিনান্স এন্ড প্রপার্টি পার্ট 12 এ আছে 264 থেকে 300 এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। একটা হচ্ছে 280 হচ্ছে ফিনান্স কমিশন বা এর বাংলাটা হচ্ছে অর্থ কমিশন, ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। আর একটা হচ্ছে 300A এটা হচ্ছে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার। রাইট টু প্রপার্টি একটা মৌলিক অধিকার ছিল 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারে বাদ দেওয়া হয়েছে। এটা বর্তমানে এখন লিগ্যাল রাইটস বা বাংলায় বলা হয় আইনগত অধিকার। তাহলে পার্ট 12 এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল ছিল, একটা অর্থ কমিশন 280, একটা 300A মানে রাইট টু প্রপার্টি বাংলায় বলা হয় সম্পত্তির অধিকার। এবার আমরা আসছি পার্ট 13 এ। এবার আসছি আমরা পার্ট 13। পার্ট 13 এ কি আছে দেখো। পার্ট 13 এ আছে তোমার ট্রেড এন্ড কমার্স ব্যবসা ও বাণিজ্য ট্রেড এন্ড কমার্স। আর্টিকেল হচ্ছে তোমার 301 থেকে 307। আর্টিকেল হচ্ছে 301 থেকে 307 ট্রেড এন্ড কমার্স ব্যবসা ও বাণিজ্য। এটা 13 আর্টিকেল 13 ট্রেড এন্ড কমার্স ব্যবসা ও বাণিজ্য আর্টিকেল 301 থেকে 307। এবারে আর্টিকেল কি আছে 14। আর্টিকেল 14 আছে তোমার অল ইন্ডিয়া সার্ভিস বা এটা বলতে পারো সার্ভিস আন্ডার ইউনিয়ন এন্ড স্টেট। এটা বলা যেতে পারে সার্ভিস আন্ডার ইউনিয়ন এন্ড স্টেট। এটা আছে 308 থেকে 323। আর্টিকেল হচ্ছে 308 থেকে 323 অল ইন্ডিয়া সার্ভিস বা বলতে পারো সার্ভিস আন্ডার ইউনিয়ন এন্ড স্টেট। কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যতগুলো কি আছে না কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে যে ইম্পর্টেন্ট যে জবগুলো আছে সে সব জবগুলো সব বলা আছে কততে না 14তে। কততে বলা আছে 14তে। এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে 14 এর মধ্যে। সেটা একটা হচ্ছে 312 সেটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস 312 অল ইন্ডিয়া সার্ভিস। আর একটা হচ্ছে 315 এটা হচ্ছে তোমার পিএসসি এন্ড ইউপিএসসি। প্রতিটা স্টেটে আমাদের সাংবিধানিক সংস্থা পিএসসি আছে রিক্রুটমেন্ট এজেন্সি পাবলিক সার্ভিস কমিশন এবং সেন্ট্রাল আছে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই দুটো কোন নাম্বার আর্টিকেল আছে 315। কোন পার্টে পড়ছি 14 নম্বর পার্টে কি আছে না সার্ভিস আন্ডার ইউনিয়ন স্টেট বা অল ইন্ডিয়া সার্ভিসও বলতে পারো যেটা 308 থেকে 323 নম্বর ধারায় আছে। এবার আছে XIVA এটা হচ্ছে ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে কাজের পেশা সে পেশাগুলো কমার জন্য বিশেষ আদালত তৈরি করা হয়েছে। সেটা কোথায় আছে XIVA ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত। এটা আছে 323A থেকে 323B 323A থেকে 323B। কোন নাম্বার আছে 14A নাম্বার পার্টে আছে ট্রাইব্যুনাল বা বাংলায় কি বলা হয় বিশেষ আদালত। ট্রাইব্যুনাল বা বাংলায় বলা হয় বিশেষ আদালত। এটা আছে আর্টিকেল 323A থেকে 323B। এরপর যে আর্টিকেলে আসি সেটা হচ্ছে আমার 15 XV 15 তে কি আছে ইলেকশন। 15 আছে তোমার ইলেকশন বা বাংলায় বলা হয় নির্বাচন। XV 15 আছে তোমার ইলেকশন বা নির্বাচন। এটা আছে 324 থেকে 329 এটা আছে তোমার ইলেকশন বা নির্বাচন। এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে। একটা হচ্ছে 324 সেটা হচ্ছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। আছে 326 ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। 18 বছর বয়স হলে ভোট দিতে পারবে এই যে অধিকার সেটা কিসে আছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আর্টিকেল 326। তাহলে পার্ট হচ্ছে তোমার 15
বিষয়টা হচ্ছে ইলেকশন বা নির্বাচন। আর্টিকেল হচ্ছে 324 থেকে 329, এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, একটা 324 ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, একটা 326 ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, বাংলা বলা হয় প্রাপ্তবয়স্কের ভোটাধিকার। এবার আছে তোমার 16 XVII 16 তে কি XVI 16 তে কি আছে না তোমার স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাস, special provision for the certain class, special provision for the certain classes, a special provision for the certain classes, এটা আর্টিকেল হচ্ছে 330 থেকে 342, 330 থেকে 342। আবার বলছি পার্ট 16 তে কি আছে স্পেশাল প্রভিশন ফর দা সার্টেন ক্লাস, কোন একটা বিশেষ জাতির জন্য বিশেষ সুযোগ সুবিধা, 330 থেকে 342। এবার আছে 17 পার্ট 17 তে কি আছে আমার 17 তে আছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আমরা সবাই এরপর হয়তো পড়বো, সেটা হচ্ছে সুইডেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর্টিকেলটা হচ্ছে তোমার 343 থেকে তোমার 343 থেকে 351, এটা হচ্ছে তোমার পার্ট 17 যেটা আছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা। এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে না সুইডেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সুইডেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 18 XVVI 3টে আই এমার্জেন্সি বা জরুরি অবস্থা, এমার্জেন্সি বা জরুরি অবস্থা। কত দিকে আছে 352 থেকে 360, 352 থেকে 360, 352 থেকে 360, এটা হচ্ছে তোমার এমার্জেন্সি বা জরুরি অবস্থা, এমার্জেন্সি বা জরুরি অবস্থা। জরুরি অবস্থা আইডিয়াটা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে, এটা আমরা আবার ডিটেইলস পরে পড়ছি। দেখো আবার 352 কি আছে খুব ইম্পর্টেন্ট জায়গা, 352 352 এটা আমরা পড়ছি ইম্পর্টেন্ট। এই 18 নম্বর এমার্জেন্সি বা জরুরি অবস্থা আছে, 352 তে কি আছে না ন্যাশনাল এমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। 356 স্টেট এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি। আর 360 হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। 352 জাতীয় জরুরি অবস্থা, 356 রাজ্য জরুরি অবস্থা, আর 360 অর্থনৈতিক জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা। এটা আছে তোমার 352 টু 360, 352 থেকে 360। পার্ট হচ্ছে তোমার 18 এমার্জেন্সি, পার্ট হচ্ছে 18 এমার্জেন্সি। এরপর আমরা আসি পার্ট 20 কি আছে 19, 18 পর 19 কি আছে মিসেলেনিয়াস, মিসেলেনিয়াস বা বিবিধ। আর্টিকেল 19 এ আছে তোমার মিসেলেনিয়াস বা বিবিধ। 361 থেকে 367, 361 থেকে 367 এটা আছে মিসেলেনিয়াস বা বিবিধ, মিসেলেনিয়াস বা বিবিধ। এটা আছে 361 থেকে 367। নেক্সট যেটা আছে সেটা আছে তোমার অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী। আর্টিকেল 368, আর্টিকেল 368, আর্টিকেল 368। তো এরপরও আমাদের আর্টিকেল আসে, না থাকা নয়, ইম্পর্টেন্ট আর্টিকেল আসে, পার্ট আসে। তো কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, এগুলোই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। তো আমরা এরপর পড়বো তোমার শিডিউল, ভারতের সংবিধান। আচ্ছা এটা আমি একটু ইনফরমেশন দিতে বাকি আছে, সেটা একটু বলে দিই। আমরা এখন যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার লিস্ট অফ আর্টিকেল এন্ড পার্ট। তো আমরা ভারতের সংবিধান ইতিহাসের ক্লাস তোমাদের করেছি, ওখানে বলেছিলাম যে ভারতের সংবিধান যখন তৈরি হয় তখন ভারতের সংবিধানে 12টি পার্ট ছিল, 8টি শিডিউল ছিল এবং 395টি আর্টিকেল বা ধারা ছিল। কিন্তু বর্তমানে 448টি ধারা, 25টি অধ্যায় বা পার্ট ও 12টি তপশিলি বা স্কেডিউল এবং 103টি সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট আছে। তো আমরা যে পার্ট বা আর্টিকেল পড়ালাম সেই পার্ট বা আর্টিকেল হয়তো 364 পর্যন্ত পড়ালাম, কিন্তু বর্তমানে প্রায় 448টি আর্টিকেল আছে এবং 25টি পার্ট আছে, আর 22 টি 25টি পার্ট আছে এবং 12টি স্কেডিউল আছে বা তপশিলি আছে। আমাদের পার্ট এবং আর্টিকেল যে ইম্পর্টেন্টগুলো ছিল সেগুলো সব ডিসকাশন করে দিলাম। এরপর আমরা স্কেডিউলে যাচ্ছি বা তোমার তপশিলি। তো ভারতীয় সংবিধানে বর্তমানে 12টি তপশিলি আছে, 12টি তপশিলি আছে। কয়টা তপশিলি আছে? 12টি। The first schedule, ফার্স্ট শিডিউলে কি আছে? 28 স্টেট
and 8 ইউনিয়ন টেরিটরি, 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। এটা আছে শিডিউল 1 এ। তারপরে সেকেন্ড শিডিউল কি আছে না, স্যালারি and allowances of various constitutional post, VCP মানে various constitutional post, বিভিন্ন যে সাংবিধানিক পদগুলো আছে তাদের স্যালারি, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, allowances। দেন আছে থার্ড শিডিউলে কি আছে, oath and affirmation, শপথ বাক্য পাঠ, oath and affirmation, oath and affirmation of various constitutional post। এই যে ভিসিপি লিখছি, various constitutional post, এর মধ্যে কে কে আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আদার মেম্বার অফ কম, অনেকজন আছে এর মধ্যে। তাহলে পার্ট 1 এ কি ছিল, কেন্দ্র 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সেকেন্ড শিডিউলে কি ছিল, দ্বিতীয় তপশিলিতে স্যালারি এন্ড অ্যালাউন্স, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা। 3 নাম্বার কি আছে, ওথ এন্ড অ্যাফার্মেশন বা শপথ বাক্য পাঠ। এবারে 4 নাম্বার আছে তোমার ফোর্থ শিডিউলে কি আছে না, সিট অ্যালোকেশন ইন রাজ্যসভা, রাজ্যসভায় আসন বণ্টন, সিট অ্যালোকেশন ইন রাজ্যসভা, আরএস মানে রাজ্যসভা, রাজ্যসভায় আসন বণ্টন, সিট অ্যালোকেশন ইন রাজ্যসভা বা রাজ্যসভায় আসন বণ্টন, রাজ্যসভায় আসন বণ্টন। এবার ফিফথ কি আছে, স্পেশাল provision for SC, ST and OBC, স্পেশাল প্রভিশন ফর SC, ST and OBC, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে জাতিরা আছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। এটা কত নম্বরে আছে না, আছে তোমার 5th নম্বরে। 6 নম্বর সিক্সথ শিডিউলে কি আছে না, ট্রাইবাল এরিয়া ইন নাগাল্যান্ড, মণিপুর এন্ড মিজোরাম, ট্রাইবাল এরিয়া ইন মণিপুর, নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম, নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে, নর্থ ইস্টের স্টেটগুলোতে যে তপশিলি উপজাতিগুলো আছে, ট্রাইবালগুলো আছে, তাদের নিয়ে বলা আছে ট্রাইবাল এরিয়া ইন মণিপুর, নাগাল্যান্ড অ্যান্ড মিজোরাম। উত্তর পূর্ব ভারতে মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের যে তপশিলি জাতি অধ্যুষিত এলাকাগুলো আছে তার সম্বন্ধে বলা আছে শিডিউল 6 বা তপশিলি জাতি 6 নম্বরে। 7 নম্বরে আছে, দেখো এবারে উপরে চলে যাচ্ছি আমরা। তাহলে 6টা বোর্ডে পুরস্কার লেখা আছে। 1 নম্বর আছে 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। সেকেন্ডে আছে স্যালারি এন্ড অ্যালাউন্স বা বেতন অন্যান্য সুযোগ সুবিধা। থার্ডে আছে তোমার শপথ বাক্য পাঠ। 4 আছে তোমার রাজ্যসভার আসন বণ্টন। 5 আছে SC, ST, OBC এর জন্য স্পেশাল প্রভিশন। আর 6 আছে তোমার মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের জন্য স্পেশাল প্রভিশন, ট্রাইবাল এরিয়ার জন্য। এবার 7 আছে দেখো তোমার ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল এন্ড স্টেট, কেন্দ্র রাজ্যের মধ্যে আসন বণ্টন, কেন্দ্র রাজ্যের মধ্যে আসন বণ্টন। এটা আছে 7 নম্বর শিডিউলে। কি আছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন। দেন 8 গুলো কি আছে, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বা খুব ইম্পর্টেন্ট এটা, সরকারি ভাষা। কটা সরকারি ভাষা আছে না, 22টা। ভারতীয় সংবিধানের 8ম তপশিলিতে সরকারি ভাষা সংক্রান্ত বিষয় আলোচনা আছে। কটা ভাষা আছে, 22টি। দেন 9th শিডিউলে কি আছে দেখো, অ্যাবলিশন অফ দ্য জমিদারি সিস্টেম, জমিদারি প্রথা কি হলো, অ্যাবলিশন অফ জমিদার সিস্টেম, জমিদারি ব্যবস্থা উঠে গেল, অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম। এটা আছে 9th শিডিউল। দেন 10th শিডিউল খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট ওয়াজ পাসড, অ্যান্টি ডিফেকশন ল বা অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট ওয়াজ পাসড, দলত্যাগ বিরোধী আইন পাস হয়, অ্যান্টি ডিফেকশন ল বা অ্যাক্ট ওয়াজ পাসড। 10th শিডিউল, দলত্যাগ বিরোধী আইন পাস হয়। 11th কি আছে, পঞ্চায়েত বা পঞ্চায়েতকে কি বলা হয়, পঞ্চায়েত।
স্থানীয় স্বায়ত্তশাসন যে ব্যবস্থা পঞ্চায়েত, আর 12 নম্বর আছে তোমার মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। এটা গেল আমাদের লিস্ট অফ শিডিউল। তো আমাদের শিডিউলের যে ব্যাপারগুলো আসে ভারতের সময় যখন তৈরি হয় তখন 8টা শিডিউল ছিল, বর্তমানে 12টা শিডিউল আছে। তো 12টা শিডিউল সবগুলো আমি তোমাদের কাছে আলোচনা করে দিলাম। এই যে পঞ্চায়েত ব্যবস্থা সংস্কার হয়েছিল সেটা হচ্ছে 73rd অ্যামেন্ডমেন্ট, আর একটা মিউনিসিপ্যালিটি 74th অ্যামেন্ডমেন্ট, আর অ্যান্টি ডিফেকশন ল হয়েছিল 52nd অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্টগুলো মনে রাখবে। অ্যান্টি ডিফেকশন ল দলত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনী, 11th শিডিউল পঞ্চায়েত 73rd অ্যামেন্ডমেন্ট, আর 12th শিডিউল মিউনিসিপ্যালিটি 74th অ্যামেন্ডমেন্ট। এগুলো একটু মনে রাখবে। তো এই ছিল আমাদের আজকের লিস্ট অফ আর্টিকেল, পার্ট অ্যান্ড শিডিউলের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে, বারবার করে শুনবে এবং কপিতে নোট করে দেবে। আপকামিং সব এক্সামে এটা তোমাদের খুব কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।